আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিমান ভাড়া কমালেও বেসরকারি হজের খরচ বৃদ্ধি, 3টি প্যাকেজ ঘোষণা হাবের, সর্বোচ্চ 7,91,000 এবং সর্বনিম্ন 5,13,000 টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শেষ, বস্ত্র শিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, রপ্তানি আয় বাড়াতে বিটিএম এর নেতৃবৃন্দের সাথে বৈঠক। 24শে জুলাইয়ের এই দিনে কারফিউয়ের মধ্যে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা, অঙ্গীকার করেন দেশ ছেড়ে না পালানোর। রায়েরবাগের কদমতলীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার জেরেই এই নৃশংসতা, অভিযোগ স্বজনদের। ভারতের সরকার বিরোধী বিক্ষোভ থেকে আটকের পর মুক্ত কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি মোদির। এবং ক্রীড়া সম্প্রচারের সব রেকর্ড ভেঙেছে 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল। স্পেন আর্জেন্টিনার হাই ভোল্টেজ লড়াইয়ের টিভি দর্শক 150 কোটির বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। 24,000 টাকা বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,000 ও সর্বোচ্চ 7,91,000 টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সৌদি আরবে বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির কারণে খরচ বেড়েছে বলে দাবি তাদের। তবে বিমান ভাড়া কমে আসায় খরচ খুব বেশি বাড়েনি বলেও জানান হাবের নেতারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। রাজধানীর পল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এতে সর্বনিম্ন প্যাকেজ 5,13,000 টাকা আর সর্বোচ্চ 7,91,000 টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। এ সময় গত বছরের তুলনায় হজের খরচ বাড়ার কারণ ব্যাখ্যা করেন হাবের নেতারা। 1 নম্বর হজ প্যাকেজ 7,91,060 টাকা, সাধারণ 5,95,580 টাকা 28 পয়সা, সাশ্রয়ী মূল্য দিয়ে একটা প্যাকেজ 5,13,545 টাকা 6 পয়সা। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমে আসায় খরচ খুব বেশি বাড়েনি বলেও দাবি করেন হাব। আমরা প্রমাণ করতে চাই আগে যে বিমান ভাড়াটি ছিল অন্যায্য ছিল, অনৈতিক ছিল, এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার, যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000 মানুষ। হজের নিবন্ধন শেষ হবে চলতি বছরের 26 সেপ্টেম্বর আর হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের 8 এপ্রিল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 14,41,000 কোটি টাকার 8টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষের সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়ার প্রকল্পগুলোর মধ্যে নতুন 4টি এবং সংশোধিত প্রকল্প 4টি। বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং অপ্রয়োজনীয় ব্যয় চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রকল্পে দীর্ঘসূত্রিতার ফলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায় জানিয়ে প্রধানমন্ত্রী এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে, এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা সেগুলো সামনের দিনে আসবে। এই কাজগুলো করা হচ্ছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। পুরনো যে কাজের রীতি তার ধারাবাহিকতা চলছে, এর মধ্যে যতটা সম্ভব পরিবর্তন আনা সেটা চেষ্টা হচ্ছে, এবং এই পরিবর্তনটা রাতারাতি সম্ভব হয় না।
এর আগে বস্ত্র শিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠকে দেশের বস্ত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্র শিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। 24 জুলাইয়ের এই দিনে কোটা সংস্কারের দাবিতে দেশ যখন উত্তাল, তখন কারফিউয়ের মধ্যে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জানান, নাশকতাকারীদের শক্ত হাতে দমন করা হবে। জনগণের পাশে থাকার অঙ্গীকার করে সাবেক প্রধানমন্ত্রী জানান, শেখ হাসিনা পালায় না। ঘটনাবহুল জুলাই নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। 22 জুলাই 2024, চারিদিকে থমথমে অবস্থা। কোটা সংস্কারের দাবিতে উত্তাল দেশের রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে দেশ জুড়ে চলছে কারফিউ। এদিন চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যে কোনো পরিস্থিতিতে সরকারের পাশে থাকার ঘোষণা দেন ব্যবসায়ীরা। এখানে যারা যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন। আমাদের জন্য একটা শিক্ষা হয়েছে, জাতিগতভাবে বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ধ্বংসযজ্ঞ বোধহয় বাংলাদেশে কখনো বিগত দিনে চলেনি। আমরা আজকে ক্ষমতায় আমাদের পূর্ণতলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না। মতবিনিময় সভায় সাবেক সরকার প্রধান বলেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। শেখ হাসিনা পালিয়েছে এমন গুজবের জবাবে বলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই ঘটনার মাত্র 2 সপ্তাহের মাথায় ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Former Bangladesh Prime Minister Sheikh Hasina has arrived in India. She landed তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 460 জন নেতাকর্মী নিহত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানী মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে শহীদ ওয়াসিম চত্বর উদ্বোধনে কথা বলেন তিনি। ডিএনসিসি প্রশাসক জানান, বায়ু দূষণ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়েই ঢাকার বিভিন্ন স্থানে 5 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন তারা। এই জুলাইয়ে আগস্টের আন্দোলনে আমাদের ছাত্র দলের 460 জন নেতা কর্মী আত্মহতি দিয়েছে। বিএনপি পরিবারের 460 জন। আজকে আমাদের ওয়াসিম চট্টগ্রামে আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়ে যাচ্ছেন। আমরা ওয়াসিমকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু ওয়াসিমের জন্য একটা চত্বরের যে উদ্বোধন ঘোষণা করলাম, এই চত্বরটা যাতে সব সময় আমরা রক্ষণাবেক্ষণ করি। রায়েরবাগের কদমতলী এলাকায় পলাশ নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আঘাতে তার 2 হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা বলছেন, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। মাত্র কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন রাজধানীর সবুজবাগের বাসিন্দা ইব্রাহিম পলাশ। ছিলেন ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলী এলাকায় পলাশকে এলোপাথারি আঘাত করে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাত এতটাই নির্মম ছিল যে তার 2 হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। সবাই দাঁড়াই ছিলাম, ওই সামনে থেকে প্রায় 5 জনের মতন এসে আর কি
অ্যালোপ্যাথারি কোপায়। এইভাবে কিভাবে মারতে পারলো একটা মানুষরে? আমি বিচার চাই, ওরে যারা এইভাবে মারছে আমি তাদেরকে বিচার চাই, শাস্তি চাই, ফাঁসি চাই। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, আর কিচ্ছু চাই না। একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার ভাইয়ে, একটা ষড়যন্ত্রের শিকার করে আমার ভাইকে এইভাবে মার্ডার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। অপরাধীদের গ্রেফতারে কাজ করছে ডিবি, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। কে কে ঘটনায় জড়িত, ঘটনার পিছনে কি কারণ আছে এবং যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। যারা যারা ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেফতার করতে পারবো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এবং আর অন্যান্য তথ্য প্রমাণ পাওয়া গেলে আমরা তখন বলতে পারবো কি কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মেডিকেল ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে উত্তাল ভারত। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে 20 দিন আগেই অনশনের মাধ্যমে যোগ দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আলাদা কর্মসূচি পালন করেছে কংগ্রেসও। বিক্ষোভ থেকে আটকের 2 ঘণ্টা পর মুক্তি পান কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। রাজধানীর নয়াদিল্লিতে টানা বিক্ষোভ, পুলিশের অভিযান আর পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজপথ। জাহেদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মেডিকেল ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ভারত জুড়ে রাজনৈতিক অস্থিরতা থামছেই না। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ ও অনশনে বসেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার সাথে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং সমাজ পার্টির নেতা অখিলেশ যাদব। পরিস্থিতি সামাল দিতে সরকার আলোচনার কথা বললেও তিনি সংলাপের পরিবর্তে দাবি করেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এ সময় রাহুল গান্ধী সহ শীর্ষ এসব নেতাদের সাময়িকভাবে আটক করে পুলিশ। রাতে অবশ্য তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়। তবে জুন মাস থেকেই দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। অভিজিৎ দীপকের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে ধীরে ধীরে যুক্ত হন বিভিন্ন ছাত্র সংগঠন এবং তরুণ তরুণীরা। এদিকে টানা 20 দিন অনশন করে হাসপাতালে ভর্তি আন্দোলনের অন্যতম বড় মুখ শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এই আন্দোলনকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছেন। ওদিকে রাহুল গান্ধীর কর্মসূচি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে ইন্ডিয়া জোটে। আম আদমি পার্টি সহ শরিক দলগুলোর অভিযোগ, ভিন্ন কর্মসূচি দিয়ে কংগ্রেস মূল আন্দোলনের আলো নিজের দিকে টানার চেষ্টা করছেন। অন্যদিকে আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে মোদী সরকার। তবে সিজেপি জানিয়েছে তারা কেবল শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বার্থ দেখছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছে সংগঠনটি। একদিকে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন, অন্যদিকে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক চাপে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মোদী সরকার। জাহিদুল আলম, এটিএন বাংলা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আরও এক সেনা হারালো যুক্তরাষ্ট্র। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় নিখোঁজ থাকা 28 বছর বয়সী এক মার্কিন সেনা নিহত হয়েছে বলে ধারণা করছে পেন্টাগন। ওই হামলায় ঘটনাস্থলেই আরও 2 মার্কিন সেনা নিহত হন। ফলে 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর এখন পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জন। এদিকে টানা 11 দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সর্বশেষ তাবরিজের কাছে একটি সামরিক স্থাপনা ছাড়াও
খুজেস্তানের বেহবাহান ওমিদিয়ে এবং হরমুজগান অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকেক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, ইরান যুদ্ধ পরিচালনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় $38 বিলিয়ন। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। ক্রীড়া সম্প্রচারের সব রেকর্ড ভেঙে দিয়েছে 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল। লাতিন আমেরিকা ও ইউরোপের এই হাই ভোল্টেজ লড়াই টিভিতে সরাসরি দেখেছেন 150 কোটির বেশি মানুষ, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 9 গুণ। পুরো টুর্নামেন্টে স্টেডিয়ামে প্রায় 70 লাখ দর্শক উপস্থিত ছিলেন। আর কেবল যুক্তরাষ্ট্রের রেকর্ড 6 কোটির বেশি মানুষ এই ম্যাচ দেখেছে। বিভিন্ন টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের তথ্য বলছে, খেলা দেখার বিচারে এটি এখন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। হবিগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার পানি নামতে শুরু করলেও কৃষি এবং মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা লস্করপুর ইউনিয়নের কৃষকরা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পানি কমলেও হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নে এখন শুধুই ক্ষতচিহ্ন। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বনগাঁও, সুঘর ও চরহামুয়া সহ প্লাবিত অন্তত 17টি গ্রাম। পানির নিচে তলিয়ে পচে গেছে আউশ ধান আর মৌসুমী শাকসবজি। কৃষকদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই বাঁধ ভেঙে এই বিপর্যয়। 10 নং লস্করপুর ইউনিয়ন সহ প্রায় 17টি এলাকা প্লাবিত হয়েছে। এই প্লাবনের ফলে যে ক্ষতিগুলো আমার কাছে দৃশ্যমান হয়েছে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে মাঠ ফসল, পাশাপাশি কৃষকদের একরের পর একর জমি তলিয়ে গেছে। আছে আমার প্রায় 3 কের জায়গা, নতুন ফাং বান্ধা একটা ফসলও বেচতাম পারছি না, সব নষ্ট হয়ে গেছে। প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর জায়গাটা কিন্তু আমার না, এটা লিজ নেওয়া জায়গা। অতি দ্রুত যাতে বাঁধটা মেরামত করা হয়, যাতে আমরা পরবর্তী যাতে সবজি এবং ধান, আমন ধান যেটা, এইগুলো যাতে আমরা আবাদ করতে পারি। বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি 100 কোটি টাকা ছাড়িয়েছে। শুধু সদর উপজেলাতেই 697 হেক্টর আউশ ধান এবং 131 হেক্টর জমির সবজি সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। তবে পুনর্বাসনের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন কৃষি অফিস। 131 হেক্টর জমির শাকসবজি এই বন্যায় আক্রান্ত হয়েছে এবং দণ্ডায়মান ফল বাগানের মধ্যে প্রায় 20 হেক্টর জমির ফল বাগান আক্রান্ত হয়েছে। তো আমরা এই আক্রান্ত জমিগুলো পানি নামতে শুরু করেছে, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করতেছি এবং কৃষক ভাই যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল আবাদ করে, তাদের তালিকা প্রণয়ন করতেছি এবং আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। সাময়িক সহায়তার পাশাপাশি দ্রুত পর্যাপ্ত পুনর্বাসন ও টেকসই বাঁধ নির্মাণের দাবি বানভাসী মানুষের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা। রাজধানী কামরাঙ্গীর চরে একটি বাসায় ডাকাতির ঘটনায় মূল হোতা গৃহবধূ সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 18 জুলাই কামরাঙ্গীর চর এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনার তদন্তে নেমে প্রথমে সজীব নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী জেসমিন সহ আরও 3 জনকে আটক করে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, জেসমিন ওই ভবনের 7ম তলার বাসিন্দা হওয়ায় ভবনটিতে তার নিয়মিত যাতায়াত ও পরিচিতি ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি ডাকাতির পরিকল্পনা, ডাকাত দলের সঙ্গে যোগাযোগ এবং তাদের ভবনে প্রবেশ ও বের হতে সহায়তা করে। পুলিশ বলছে, এ ঘটনায় মোট 8 জন জড়িত। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ইয়াসমিন ওই বাসায় বসবাস করত, তার সাথে ওই ভবনের 5ম তলায় বসবাসকারীদের নিয়মিত যোগাযোগ ছিল এবং ওই বাসায় যোগাযোগ ছিল এবং সেই বাসাতে যে নগদ টাকা গচ্ছিত ছিল এই ব্যাপারে জিয়াসমিন অবগত ছিল। জিয়াসমিন পরিকল্পনা করে কিভাবে এই টাকা লুণ্ঠন করা যায়, সেই পরিকল্পনা অনুযায়ী সে তার পরিচিত কয়েকজনের সাথে
যোগাযোগ করে এবং তাদের এই ঘটনায় উদ্বুদ্ধ করে এবং সেই প্রেক্ষিতে তারা জড়ো হয় এবং যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো সামাজিক ও আঞ্চলিক সংগঠন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএস এর বার্ষিক বনভোজন। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হেকশেয়ার পার্কের এই আয়োজনে অংশ নেন সংগঠনের কয়েকশো সদস্য। বালিশ খেলা, দৌড় প্রতিযোগিতা সহ শিশু, মহিলা ও পুরুষদের জন্য ছিল নানা ধরনের আয়োজন। উৎসবমুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে সদস্যরা বনভোজন উপভোগ করেন। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, সভাপতি দুলাল বেহেদু, সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যক্তি শ্রেণী করদাতাদের 2026-27 কর বর্ষে 5% প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, অর্থ বছরের প্রথম প্রান্তিকে 1 জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে এই সুবিধা পাবে করদাতারা। ব্যক্তি খাতে পরিশোধযোগ্য করের উপর সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা। কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে বুধবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন গ্রাহকরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেডোরভকে বরখাস্ত করার কয়েকদিন না যেতেই এবার সেনাবাহিনী প্রধান অলেকজান্ডার সিরস্কিকে সরিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্রের বরাতে বিবিসি বলছে, ফেডোরভকে হটানো প্রতিবাদে রাস্তায় জনতার বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে নিজ মন্ত্রিসভার সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন জেলেনস্কি। জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় জেনারেল সিরস্কির প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে তার উত্তরসূরির নতুন কমান্ডার ইন চিফ হিসেবে মিখাইলো ড্রাপাচিকে নিয়োগের ঘোষণা দিয়েছেন। বলা হচ্ছে, নবনিযুক্ত সেনা প্রধানও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। ধর্মের ভিত্তিতে যারা রাজনৈতিক বিভাজন করেছিল, পাকিস্তান জন্মের পর তা অকার্যকর প্রমাণিত হয়। রাষ্ট্র পরিচালনায় এটি কখনো সফলতা পায়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ৭১-এর যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে জাতীয় সংকট নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট। এই কথা বলার মধ্য দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, উই রিভোল্ট। বিটপি অ্যাডভার্টাইজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার মিডিয়া আলাউদ্দিন তালুকদার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টার দিকে মিরপুর 1 নম্বরে আহমেদ নগরের হাজি ওয়াসির খান জামে মসজিদে তার জানাজায় অনেকেই অংশ নেন। পরে কর্মস্থল বিটপি অ্যাডভার্টাইজিং লিমিটেড প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মঙ্গলবার রাত 8:15টায় 68 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন হৃদরোগ, স্নায়ুরোগ সহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আলাউদ্দিন তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এটিএন বাংলা পরিবার। এবার খেলার খবর। বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। পুরো আর্জেন্টিনা স্কোয়াড আগে ফিরলেও সেই দলে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। মঙ্গলবার সকালে ফ্লোরিডা থেকে নিজ শহর রোজারিওতে নামেন তিনি। ভক্তরা অপেক্ষা করলেও তিনি সামনে আসেননি। অন্যদিকে কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জনে লিওনেল স্ক্যালোনি বলেন, টুর্নামেন্ট শেষে নতুন করে ভাবার প্রয়োজন। তবে ফাইনালে দল সর্বোচ্চ চেষ্টা করেছে বলে জানান তিনি। ফুটবলারদের অভ্যন্তরীণ কোন্দলের খবর পুরোপুরি অস্বীকার করেন স্ক্যালোনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
বিমান ভাড়া কমালেও বেসরকারি হজের খরচ বৃদ্ধি, 3টি প্যাকেজ ঘোষণা হাবের, সর্বোচ্চ 7,91,000 এবং সর্বনিম্ন 5,13,000 টাকা। 14,041 কোটি টাকা ব্যয়ে একনেক 8টি প্রকল্প, বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ে কমিটি গঠন, রপ্তানি আয় বাড়াতে বিটিএমএ নেতৃবৃন্দের সাথে বৈঠক। 24 জুলাইয়ের এই দিনে কারফিউয়ের মধ্যে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা, অঙ্গীকার করেন দেশ ছেড়ে না পালানোর। রায়েরবাগের কদমতলীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, পূর্বশত্রুতার জেরে এই নৃশংসতা, অভিযোগ স্বজনদের। ভারতে সরকার বিরোধী বিক্ষোভ থেকে আটকের পর মুক্ত কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি মোদির। এবং ক্রীড়া সম্প্রচারের সব রেকর্ড ভেঙেছে 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল, স্পেন আর্জেন্টিনার হাই ভোল্টেজ লড়াইয়ে টিভি দর্শক 150 কোটির বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।